ঠিক রাত 10টা খবর দিন ভরের শুরুতেই একটা ছবি দেখাবো আপনাদের। প্রথমে ছবিটা দেখুন, একটা বেসরকারি হাসপাতাল নিউ টাউনের, যেখানে প্রচুর মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। সেই বিক্ষোভের ছবিটা দেখছেন। অভিযোগ, অর্ধেক অপারেশন করে আরো টাকার দাবি। কাঠগড়ায় নিউ টাউনের বেসরকারি হাসপাতাল, যেমনটা আমরা জানতে পাচ্ছি, অর্ধেক অপারেশন করে আরো টাকার দাবি। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, প্রথমেই জানতে চাইবো যে কি হয়েছিল, কতদিন আগে ভর্তি হয়েছিলেন, কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল রোগী? বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালের বিরুদ্ধে যদি গুরুতর অভিযোগ উঠছে। গত 8 তারিখে ভর্তি হয়েছিল একেবারে ভাঙর এলাকার যে কোচপুকুর, সেই কোচপুকুর এলাকার কিন্তু বাসিন্দা, মূলত সাইমা বিবি। সাইমা বিবি যখন ভর্তি হয় 35 বছর বয়স, সেখানে বলা হয় জরায়ুর অপারেশন করা হবে, 60,000 টাকা প্যাকেজ দেওয়া হয়েছিল। পরিবারের লোক যখন 55,000 টাকা জমা করে, তার পরবর্তী ক্ষেত্রে 8 তারিখ যখন উঠি হয়, সেক্ষেত্রে মাঝপথে যখন মাঝপথে জানায় যে এই রোগীকে এখানে অপারেশন করা যাবে না এবং অন্যত্র কোথাও পাঠাতে হবে। পরিবারের লোক জানায় যে 55,000 টাকা তারা জমা করেছে, মাঝপথে কেন এভাবে তারা কথা বলছে, এবং তাদেরকে জানা হয় মেডিকেল কলেজ বা কোনো সরকারি অন্য হাসপাতালে তাদেরকে পাঠানো হোক, পিজিতে পাঠানো হোক, না হলে রোগী বাঁচানো সম্ভব নয়, এমনটা বলা হয়। হাফ অপারেশনের পরেই কিন্তু এই রোগী সেদিন থেকে 8 তারিখ থেকেই কিন্তু রেখে দেওয়ার অভিযোগ করেছে, হাসপাতালে রেখে দেওয়ার অভিযোগ করেছিল। এই নিয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো দায় নিতে নারাজ হচ্ছিল। একটা বিষয় জানতে চাইবো, যেমনটা তুমি জানাচ্ছিলে যে 8 তারিখে রোগীকে ভর্তি করা হয়েছিল, তার জরায়ুর অপারেশন হবে এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল 60,000 টাকা লাগবে, সেখানে 55,000 টাকা দেওয়া হয়ে গেছে, এমনটা দাবি করা হচ্ছে পরিবারের তরফে। কিন্তু বিষয়টা যেটা জানতে চাইবো যে 10 তারিখ দুদিন রাখার পর আজ কেন বলা হলো যে অন্য হাসপাতালে নিতে হবে, এবং অর্ধেক অপারেশনের যে অভিযোগটা উঠছে সেটা কি? প্রথম থেকেই বলা হচ্ছিল যে যেদিনকে অপারেশন করা হয় 8 তারিখে, সেই জরায়ুর যখন অপারেশন করা হয়, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে জানায় যে পুরো অপারেশন করা তাদের পক্ষে সম্ভব না, অপারেশন করতে গেলে আরো বেশি পরিমাণ টাকা দিতে হবে। অর্থাৎ পরিবারের লোক যে অভিযোগ করছে, হাফ অপারেশন করেই কিন্তু ফেলে রেখেছিল, এবং যখন পেট কাটা হয়েছিল রোগী, সেই অবস্থায় পেট সেলাই করে রেখে দেওয়া হয়। রোগীর অবস্থা কিন্তু সংজ্ঞাহীন অবস্থাতে ইনফেকশন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত আজকে হাসপাতাল 2 দিন কেটে গেল, হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে সঙ্গে থাকো, পরিবারের অভিযোগ শুনি। অনুপ, সে ওখানে বলেছিল যে আপনাদের এই সমস্যা আছে, জরায়ুর একটা সমস্যা আছে, এই ওভারি কেটে বাদ দিতে হবে, এই অপারেশনটা খরচা লাগবে, টোটাল 60,000 টাকা প্যাকেজ দিয়েছিলেন। 8 তারিখে হাফ অপারেশন করার পরে ওনারা বলছেন যে এই অপারেশনটা করতে অনেক টাকা খরচা হবে, এখানে সম্ভব হবে না, আপনারা অন্য কোথায় ব্যবস্থা করুন। তা কোথায় ব্যবস্থা করবো সেটা বলছে মেডিকেল কলেজ কিংবা পিজিতে আপনারা নিয়ে চলে যান। হাফ তো অপারেশন হয়ে গেছে, কাটাছেড়া তো হয়ে গেছে, সেই অপারেশনটা কি দায়বদ্ধ কেউ নেবে? হ্যাঁ, হাফ অপারেশন করে এখন ওনারা রেখে দিয়েছে। কি বলছে কি এখন ওনারা বলছেন যে আমরা এখান থেকে ডিসচার্জ করে দেবো, আপনারা পেশেন্ট নিয়ে চলে যান। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, একটা বিষয় আমি একটু জানার স্পষ্ট হতে চাইবো। 60,000 টাকা জানানো হলো অপারেশনের জন্য লাগবে, 55,000 টাকা রোগীর পরিবার দিয়ে দিল, তারপর জানানো হলো যে পুরো অপারেশন করা যাবে না। তার মানে কি পরিকাঠামো নেই সেই কারণে, নাকি আরো টাকার দাবি করা হয়েছে তাহলে বাকি অপারেশন হবে? হাসপাতাল কর্তৃপক্ষ পরিকাঠামো আছে, কিন্তু আরো বেশি টাকার দাবি করা হচ্ছিল, এমনটাই পরিবার অভিযোগ করছে। তার কারণ তারা 60,000 টাকা প্যাকেজ করলেও যখন অপারেশন হয়, তার আগে 55,000 টাকা জমা করেছিল, 5,000 টাকা পরবর্তী ক্ষেত্রে দেওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে জানানো হয় যে এই যে রোগী যখন আরো অপারেশন হচ্ছে, সেক্ষেত্রে বলা হয় আরো বেশি পরিমাণ টাকা লাগবে, এবং সেক্ষেত্রে ওটি করতে তারা পারবে, না হলে অন্যত্র কোনো সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ বা পিজি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। এক্ষেত্রে রোগীর আত্মীয়রা জানায় যে মাঝপথে রোগী যদি ছেড়ে দেওয়া হয় হাফ অপারেশন করে, তাহলে তার মৃত্যুর ঘটনা ঘটতে পারে, ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে। সেক্ষেত্রে হাসপাতাল জানায় যে বেশি টাকা না দিলে কোনোভাবে কিন্তু এভাবে অপারেশন করা সম্ভব হবে না। 8 তারিখ থেকে মূলত এই গন্ডগোল যখন সূত্রপাত, আজকে হাসপাতাল কর্তৃপক্ষ আবার জানায় এই রোগী কিন্তু ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে, সেই কারণে সরকারি যখন হাসপাতালে নিয়ে যাক, তাহলে ওটি করতে হবে, আরো অগ্রিম টাকা দিতে হবে, এবং এই নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত হয়। এরপরে পরিবারের লোক গোটা বিষয়টি এলাকার মানুষকে জানায়। ভাঙর কোচপুকুর এলাকা থেকে তারা কিন্তু দফায় দফায় হাসপাতালে এসে বিক্ষোভ দেখাতে শুরু করছে। এই মুহূর্তে হাসপাতালের ভিতরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করছে। হাসপাতাল কর্তৃপক্ষ এই গোটা বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছে। জানতে চাইবো, এই যে যেমনটা তুমি জানাচ্ছিলে যে কোন রকমে পেটে সেলাই করে রোগীকে ছেড়ে দেওয়ার অভিযোগও উঠে আসছে, এই মুহূর্তে রোগীর কি পরিস্থিতি, রোগীকে কোথায় রাখা হয়েছে এই মুহূর্তে?
তবে এই মুহূর্তে সেই রোগী ইতিমধ্যেই সাইমা বিবি তিনি কিন্তু সেই হাসপাতালেই রয়েছেন এবং তার কিন্তু ইনফেকশন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ তারাও এমন জানাচ্ছে যে রোগী ইনফেকশন এভাবে রাখলে ছড়িয়ে পড়তে পারে, কিন্তু তার যে চিকিৎসা হচ্ছে না, মাঝপথে অপারেশন করে হাফ অবস্থায় দেখার অভিযোগ উঠছে। আর সেই রোগী কিন্তু এখনো পর্যন্ত হাসপাতালেই রয়েছে এবং আজকে যখন পরিবারের লোককে জোর করা হয় যে অন্যত্র কোনো সরকারি হাসপাতাল সেখানে যাতে নিয়ে যান, নাহলে অগ্রিম আরো টাকা দিলে বাকি অপারেশন করা হবে, এই নিয়ে কিন্তু রোগীর পরিবার কি বলছেন, এখন তারা কি করবেন? দেখো, রোগীর পরিবার তারা কিন্তু জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষই গোটা দায় নিতে হবে, কারণ হাসপাতাল কর্তৃপক্ষ তারা 60,000 টাকার প্যাকেজ দিয়েছিল এবং ওটি করবে জানি, তারপরে মাঝপথে বলছে আরো টাকা লাগবে, না হলে অন্যত্র রোগী পাঠাতে হবে। গোটা ঘটনা কোনো ঘটলে তাদের দায়বদ্ধ কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ থাকবে। এই অভিযোগ নিয়ে কিন্তু তারা দফায় দফায় হাসপাতালে পরিবারের লোক এবং এলাকার মানুষ তারা কিন্তু বিক্ষোভ দেখায়। এই মুহূর্তে হাসপাতালের ভিতরে কিন্তু ঢুকে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে তারা। ঘটনাস্থলে টেকনোসি থানায় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত মুখে গোটা বিষয় নিয়ে তুলে ধরেছে এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনা কিন্তু নতুন করে হাসপাতাল যে বেসরকারি হাসপাতাল কাঠগড়া বিতর্ক তৈরি হয়েছে এমনটাই কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। বেশ অনুপ। আসছি অন্যান্য খবরে। এবার দেশের শীর্ষ আদালতের মুখোমুখি ইডি এবং রাজ্যের পুলিশ। সুপ্রিম কোর্টে লড়াইয়ের আগে ঘর গোছাচ্ছে দুপক্ষই। দুপক্ষেরই অস্ত্র বৃহস্পতিবারের ঘটনাক্রম। আইপ্যাকে ইডির হানা ঘিরে বেনজির সংঘাত। যে লড়াইয়ের আঁচ এখন সুপ্রিম কোর্টে পৌঁছেছে। শীর্ষ আদালতে লড়াইয়ের জন্য অস্ত্র সাজাচ্ছে দুপক্ষই। ইডি এবং পুলিশ দুতরফেরই হাতিয়ার। বৃহস্পতিবারের ঘটনাক্রম। সেদিন ইডির হানার সময় ঠিক কি হয়েছিল তা নিয়ে রিপোর্ট তৈরি করেছে কেন্দ্রীয় এজেন্সি এবং পুলিশ দুপক্ষই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তাদের তদন্তে বাধা দিয়েছে পুলিশ। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তারা যখন তল্লাশি চালাচ্ছে তখন সেখানে যান ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়। তিনি তদন্তের কাজে বাধা দেন বলে ইডির অভিযোগ। এরপরে সেখানে পৌঁছন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তারপরেই যান মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির দাবি, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ফাইল নিয়ে চলে যাওয়া হয়েছে। গোটা ঘটনাক্রম নিয়ে একটি রিপোর্ট তৈরি করে দিল্লিতে হেড অফিসে পাঠিয়েছে ইডি। ইডির তরফে দাবি করা হয়েছে, আর্থিক লেনদেনের তদন্ত করার সময় যে কোনো নথি খতিয়ে দেখে তারা। বৃহস্পতিবার সেই কাজই করছিল। তদন্তের স্বার্থে একটি তালিকা তারা আলাদা করে রেখেছিল। এর নেপথ্যে তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আলাদা করে রাখা এই ফাইলই আচমকা ঢুকে পড়ে তুলে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির দাবি, গোটাটার ভিডিও রেকর্ডিং রয়েছে তাদের কাছে। অস্ত্র সাজাচ্ছে ইডি, চুপ করে বসে নেই পুলিশও। তারাও ঘটনার একটি রিপোর্ট তৈরি করেছে। পুলিশের দাবি, বৃহস্পতিবার সকালে 7 নম্বর লাউডন স্ট্রিটে জোর করে কারো ঢোকার খবর পেয়ে যান তারা। প্রথমে বাড়ির নিচেই পুলিশকে বাধা দেওয়া হয়। ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়কে ধাক্কা দেওয়া হয়। পুলিশের দাবি, কোনো রকম সার্চ ওয়ারেন্ট দেখানো হয়নি তাদের। পুলিশ ফিরে আসার পরেই পুলিশ কমিশনার যান। এক্ষেত্রে পুলিশের অস্ত্র ঘটনার ভিডিও রেকর্ডিং, সিসি ক্যামেরার ফুটেজ। আরো বিস্তারিত তথ্য জোগাড়ের জন্য প্রতীক জৈন, তার স্ত্রী এবং প্রতীকের মায়ের সঙ্গেও কথা বলছে পুলিশ। পাশাপাশি কথা বলা হচ্ছে আইপ্যাক কর্ণধারের পরিচারিকা এবং নিরাপত্তা রক্ষীর সঙ্গেও। ইডির তল্লাশি অভিযানের তদন্তে পুলিশের নজরে ইডি আধিকারিকরাও। ইডির তরফে কলকাতার যেসব অফিসার অভিযানে ছিলেন তাদের গতিবিধির ওপর নজর রাখছে পুলিশ। তল্লাশি অভিযানের সময় যারা পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন, প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদও করা হতে পারে। পাশাপাশি ঘটনার দিন সিআরপিএফ এর কোন কোন জওয়ান উপস্থিত ছিলেন তাদেরও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। নিউজ 18 বাংলা। আইপ্যাকে ইডি হানা ঘিরে ধুন্ধুমার। হাইকোর্টের পর লড়াই এবার সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে ইডি, আর তার আগে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডি হানা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বৃহস্পতিবার। আপাতত এই লড়াই আদালতে, হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে। হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টে ইডি। শনিবারই আবেদন দাখিল। পাল্টা শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকারও। একতরফাভাবে যাতে শুনানি না হয় তার জন্য ক্যাভিয়েট দাখিল রাজ্যের। ইডি হানা ঘিরে এই নজিরবিহীন সংঘাতের পর তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যায়।
কিন্তু এজলাসেও নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়, যার জেরে শুনানি স্থগিত করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। তিনি জানিয়ে দেন, তৃণমূল এবং ইডির দায়ের করা মামলার শুনানি হবে 14ই জানুয়ারি। তখন জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে ইডি, কিন্তু ধাক্কা খেতে হয় কেন্দ্রীয় এজেন্সিকে। ইডির আবেদনে সাড়া দেননি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। প্রধান বিচারপতির সচিবালয় জানিয়ে দেয়, বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি স্থগিত করেছেন। এমন পরিস্থিতিতে জরুরি একক বেঞ্চ তৈরি করে জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই। লড়াই এবার দেশের শীর্ষ আদালতে। নিউজ 18 বাংলা। এসআইআরে চড়া সুর, ফের মুখ্য নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। চলে করতে হবে, লড়াই করতে হবে, আর যারা যারা ক্ষমতা আছে আমার সাথে যাবে, কলকাতা থেকে দিল্লি লড়াই হবে। শুক্রবার এসআইআর নিয়ে সুর ছড়িয়েছিলেন হাজরা মোড়ের সভা থেকে। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় ফের চিঠি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে শুরু করে কবি জয় গোস্বামী, অভিনেতা দেব, বাংলার বহু খ্যাতনামা ব্যক্তিকে এসআইআর এর শুনানিতে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। লেখেন, এটা অত্যন্ত লজ্জার বিষয় যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বকে হিয়ারিংয়ে হাজির হতে বলা হয়েছে যোগ্যতা প্রমাণ করার জন্য। অমানবিক এই প্রক্রিয়ার শিকার জয় গোস্বামী, দীপক অধিকারী, মোহাম্মদ শামী এবং ভারত সেবাশ্রম সংঘের মহারাজও। এটা কি নির্বাচন কমিশনের স্পর্ধা নয়? সব্বদ বরবাদ, অমর্ত্য সেন বরবাদ, বাংলার গর্ব জয় গোস্বামী বরবাদ। এই যে দেব বসে আছে, দেখুন কত দশক ধরে বাংলায় সিনেমা করছে, তাকেও ডেকে পাঠিয়েছে, 3 বারের এমপি। লজ্জা লজ্জা লজ্জা। বিজেপিকে জানাই ধিক্কার ধিক্কার ধিক্কার। চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লেখেন, এসআইআরে যেভাবে সাধারণ মানুষকে নাজেহাল করা হচ্ছে তাতে আমি মর্মাহত। ইতিমধ্যে 77 জনের মৃত্যু হয়েছে, 4 জন আত্মহত্যা করার চেষ্টা করেছেন, 17 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যেসব মহিলা বিয়ের পর তাদের পদবি বদলেছেন তাদেরও হিয়ারিং এ ডাকা হচ্ছে পরিচয় প্রমাণ করার জন্য। এটা মহিলাদের প্রতি অসম্মান। সাধারণ মানুষকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, অকারণ কুকথা বলা হচ্ছে। নির্বাচন কমিশনের কাজে রাজনৈতিক পক্ষপাত এবং স্বৈরাচারী মানসিকতা স্পষ্ট। এই প্রক্রিয়ার একমাত্র উদ্দেশ্য ভোটার বাদ দেওয়া, ভোটার তালিকার সংশোধন বা নতুন কোনো ভোটার যোগ করা নয়। বসিয়েছে একজনকে ইলেকশন কমিশনে, তিনি কে? হোম মিনিস্টারের কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন। কিন্তু ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয় তাহলে বলবো না কেন? কি ম্যাজিশিয়ান? জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে, না আপনি বিজেপিকে ইলেকশনে জেতাবার জন্য সব নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন? নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকারও আমরা কেড়ে নেব। চিঠি শেষে মুখ্যমন্ত্রী হাতে লেখেন, আমি জানি আপনি এই চিঠির জবাব দেবেন না, ব্যাখ্যাও দেবেন না, তাও এগুলো আপনাকে জানানো আমার কর্তব্য। নিউজ 18 বাংলা। জঙ্গলমহলে যুযুধান, মিশন 26 নজরে জঙ্গলমহল। যুযুধান তৃণমূল বিজেপি। শনিবার বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়ায় শুভেন্দু অধিকারী। সারা দেশও যদি গেরুয়াময় হয়, একা বাংলা ডুববে। এই দেশকে বাংলার পথ দেখাবে। আসল পরিবর্তন আসেনি। মোদিজির আশীর্বাদ ধন্য সরকার বানাতে হবে। পুরুলিয়া জেলার 9টা আসনে পদ্ম ফুল ফুটাতে হবে। 2019-এর লোকসভা ভোটে জঙ্গলমহলে বিজেপি ভালো ফল করে, কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা ভোটে হারানো জমি অনেকটাই উদ্ধার করেছে তৃণমূল। সামনে 26-এর লড়াই, বিধানসভা ভোট। জঙ্গলমহলের মাটিতে জোড়া ফুল ফুটবে নাকি পদ্ম, এই নিয়ে জোরদার টক্কর। শনিবার জঙ্গলমহলের 2 জেলায় 2 হেভিওয়েট, বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়ায় শুভেন্দু অধিকারী। কি
পরিস্থিতি ছিল বাঁকুড়ায়, জঙ্গলমহলের রানীবাঁধ, রায়পুর, তালডাংরার মতো বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদী নাশকতা, এই ইন্দপুর, ছাতনা, হিড়বাঁধ, জলের হাহাকার। হাসপাতালে যেতে হলে বর্ধমানে, দুর্গাপুরে ছুটতে হতো। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সব থেকে বড় সাফল্য যে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদীরা এককালীন দাপিয়ে বেরিয়েছে, আজ সেই বাঁকুড়া শান্ত। যারা সিপিএম এর জল্লাদ ছিল, জার্সি পাল্টে এখন বড় বড় ভাষণ দিচ্ছে। 2009-10 সাল থেকে এই জঙ্গলমহল একদিকে মাওবাদী জনসাধারণের কমিটি, অন্যদিকে যৌথ বাহিনীর অত্যাচার ছিল। কি পেলে 15 বছরে বলেছিল দামোদর থেকে জল তুলবো, শুশুনিয়া পাহাড় থেকে সব পাহাড় বেচে দিচ্ছে, এত টাকা দরকার, বালি চুরি হচ্ছে। আমি এই সালতোরায় খাদান কর্মী, সেই কর্মী ভাইদের সাথে কথা বলেছিলাম। তারা তাদের সমস্যার কথা বলেছিল। সালতোরায় 4টে এবং মেজিয়ায় 1টা, 5টা খাদান চালু রয়েছে। পুরো যদি সব ক্রাশার ফাংশনাল হয়ে যায় বা অপারেশনাল হয়ে যায়, তাহলে প্রায় 25,000 লোক কাজ পাবে। ভারতীয় জনতা পার্টি আছে, মেধার ভিত্তিতে চাকরি হয়। আমরা কথা দিয়ে গেলাম প্রত্যেকটি পরিযায়ী যুবককে আমরা বাড়িতে ফেরাবো, এদের হাতে কাজ দেব। বিজেপির অঙ্গীকার 26-এ হাতে কাজ, পেটে ভাত। এখানকার অদক্ষ শ্রমিকে কাজ এখানকার লোকেরাই পাবে। যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন এবং ভাবেন বিজেপি হিন্দু ধর্ম রক্ষা করবে, এই যে 70 জন মারা গেছে এসআইআর এর কারণে, এর মধ্যে 50 জনের বেশি হিন্দু। নোটবন্দিতে 140 জন মারা গেছিল, 122 জন হিন্দু। হিন্দু মেরে এরা ক্ষমতায় এসছে। তৃণমূল জিতলে দুমুঠো ভাত, আর বিজেপি জিতলে ধর্মে ধর্মে আঘাত। তৃণমূল জিতলে বিজেপি কুপকাত, আর বিজেপি জিতলে সাম্প্রদায়িক সংঘাত। কি বাজবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। 1951 সালে আমরা 85% ছিলাম সনাতনী এবং আদিবাসীরা। আজকে এই বাংলাতে 11 সালের সেন্সাসে আমরা 72-এ পরিণত হয়েছি। 27 সালে সেন্সাস শুরু হবে, 31-এর সেন্সাসে আমরা 60-এর নিচে নেমে যাব বন্ধু। পুরুলিয়া জেলায় আগে কত সংখ্যালঘু মুসলিম ছিলেন, আজকে ব্যাঙের ছাতার মতো সর্বত্র তারা কিভাবে ছড়িয়ে পড়েছে। এই বাংলা বাঙালিকে বাঁচাতে হবে, পুরুলিয়ার বৈচিত্র্য ধরে রাখতে হবে। তাহলে একদিকে বিষ্ণুপুরকে 6 মারতে হবে, আর একদিকে বাঁকুড়াকে 6 মেরে, 2টো 6 মেরে 12-0 তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে। সারা দেশও যদি গেরুয়াময় হয়, একা বাংলা রুখবে, এই দেশকে বাংলার পথ দেখাবে। আপনার যত ক্ষমতা আছে, আপনি ইডি লাগান, আপনি সিবিআই লাগান, আপনি ইনকাম ট্যাক্স লাগান, আপনি কেন্দ্রীয় বাহিনী লাগান, আপনি নির্বাচন কমিশন লাগান, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার 10 কোটি মানুষ, দেখি কে হারে কে যেতে। আসল পরিবর্তন আসেনি, মোদিজির আশীর্বাদ ধন্য সরকার বানাতে হবে। পুরুলিয়া জেলার 9টা আসনে পদ্ম ফুল ফুটাতে হবে। এসসিদের অধিকার, শিডিউল কাস্টদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নিউজ 18 বাংলা। শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ, পুরুলিয়ায় কর্মসূচি থেকে ফেরার পথে হামলার অভিযোগ, যে ছবি আপনাদের দেখাচ্ছি, এবং চন্দ্রকোনা রোডে শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ হামলার অভিযোগ শুভেন্দু অধিকারীর। চন্দ্রকোনা রোড বিট হাউস থানায় অবস্থান শুভেন্দু অধিকারীর এবং দোষীদের গ্রেফতারের দাবিতে থানার আইসির ঘরে অবস্থানে শুভেন্দু অধিকারী। চৌমাথাটা পেরানোর পরেই ঝান্ডা নিয়ে 15 থেকে 20 চালু দুমাদুম করে গাড়ির কাছে বনাটে কি করবেন? আইনগত কাজ করব। এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি, ইনারাই করিয়েছেন। আপনি কি মনে করছেন? না, কমপ্লেন দেওয়া ধরে আনতে হবে, আপনার পুলিশের সামনে হচ্ছে। না না ঠিক আছে, আপনার স্কোয়াড, আপনার পাইলট সবার সামনে হয়েছে।
না কমপ্লেন তো দেবো কি করতে হয় আমি জানি। কেন হলো মনে হচ্ছে আপনার? এটা কেন হলো? যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে। জটিলতা করার জন্য শুভেন্দু অধিকারী এইসব করছে, যেমন কাণ্ড করছে বিভিন্ন জায়গা। ওদের দলের মধ্যে প্রচুর ফিকশন, এইগুলো আমাদের দলের লোকেদের কালচার নয়। আমরা এইসব ফিকশনে পায়ও দেই না। সমস্ত বিষয়টা একটা ক্রিয়েটেড এবং দলের লোকেদের মধ্যেই হচ্ছে এটা। অতএব এই কালচার তৃণমূল কংগ্রেসের নেই, কোথাও কালো পতাকাও আমরা দেখাই না, আর আমরা কোনো ফিকশনই করি না। আর আমাদের এই জায়গাতে চন্দ্রকোনা রোড দিয়ে এসেছে, ওদের লোকেরা কে সম্বোধনা দিচ্ছে, কে গিয়ে আতিথেয়তা করছে, কে মধ্যে বিক্ষোভ দেখাচ্ছে, এগুলো টোটাল ওদের দলের ফিকশন, আমাদের দলের কালচার নয়। আমরা এই কালচারে বিশ্বাসও করি না। ইতিহাসের প্রতিশোধ নেওয়ার বার্তা অজিত ডোভালে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ভারতকে স্বাধীনতার জন্য অনেক মূল্য দিতে হয়েছে, সে কথা ভুললে চলবে না। বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগের উদ্বোধনী ভাষণে বার্তা অজিত ডোভালের। ये स्वतंत्र भारत हमेशा ऐसा नहीं था। सदियों तक हमारे पूर्वजों ने इसके लिए बहुत कुर्बानियां सही, बहुत अपमान सहे, बहुत असहायता के दौर से गुजरे। कई लोगों को फांसी चढ़नी पड़ी, हमारे गांव जले, हमारी सिविलाइजेशन को समाप्त किया गया, हमारे मंदिरों को लूटा गया, और हम एक मूक दर्शक की तरह असहाय होकर इसको देखते रहे। हमें अपने इतिहास का प्रतिशोध लेना है। हमने इस देश को फिर वहां पहुंचाना है जहां पर हम अपने हक, अपने विचार और अपनी आस्थाओं के आधार पर एक महान भारत का निर्माण कर सकें।